আহ, সবাই আশা করি শুনতে পাচ্ছিস ঠিকঠাক। আমরা আগের ক্লাসেতে ঘর্ষণ নিয়ে ডিসকাশন করেছি, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স নিয়ে কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। এটা কোন চ্যাপ্টারের আন্ডারে আমরা ডিসকাশন করেছি? নিউটনস লস অফ মোশনের আন্ডারে কিন্তু আমরা ডিসকাশন করেছি। এবারেতে আজকের ক্লাসেতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি জিনিস না, নিউটন লস অফ মোশনকে সার্কুলার মোশনের সময় আমরা কিরকম ভাবে অ্যাপ্লাই করব। আমরা সার্কুলার মোশনের বেসিক ধারণা কিন্তু আমরা দেখিয়েছি তোদেরকে, কখন? যখন আমরা মোশন ইন টু ডাইমেনশন পড়েছি। অর্থাৎ আমরা যে প্রজেক্টাইল মোশনের চ্যাপ্টারটা পড়েছিলাম না, সেই প্রজেক্টাইল মোশনের চ্যাপ্টারের সময় কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করেছি কাকে নিয়ে, না সার্কুলার মোশন হয় কি জিনিস। আজকের ক্লাসেতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এরকম ঘটনাটা, যে নিউটনের লস অফ মোশনকে সার্কুলার মোশনেতে আমরা কিরকম ভাবে অ্যাপ্লাই করব। তো তাহলে আমাদের এখান থেকে ঘটনাটাকে লিখে দিই, ডায়নামিক্স অফ সার্কুলার মোশন। ওকে, তাহলে এখান থেকে আমাদের হেডিং দিয়ে দিই, আজকে যেটাকে নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে কি ডায়নামিক্স অফ সার্কুলার মোশন। তো দেখ, সার্কুলার মোশন রিলেটেড বেসিক কথা তো তোদের বলেছিলাম, তাও একবার যদি আমরা ডিসকাশন করে নিই। কিরকম কথা বলছি দেখ তো। না, সেখানেতে ডিসকাশন করেছিলাম সার্কুলার মোশনের সময় কোনো পার্টিকেল যেটা আছে সে কি করে, একটা সার্কুলার পাথ বরাবর ঘুরতে থাকে। ওকে, সার্কুলার পাথের এখানটা থেকে আমরা মনে করে নিই সেন্টার, সে যে পাথ বরাবর ঘুরছে সেটার আমাদের সার্কেলটার রেডিয়াস আমরা ধরে নিয়েছিলাম কত, না স্মল। তো যদি আমরা সেখান থেকে ধরে নিয়ে থেকে থাকি, সেখান থেকে আমরা কি করেছিলাম, না আমরা বলে নিয়েছিলাম যে ধরে নিচ্ছি ইনিশিয়ালি অ্যাট টি ইকুয়াল টু 0 পার্টিকেলটা ধরে নিয়েছিলাম কোথায়, এই পজিশনে আছে। তারপরে মনে করলাম সার্কুলার পাথ বরাবর ঘুরতে ঘুরতে সে এই বি পজিশনেতে চলে এসেছে। বি পজিশনে আসার সময়তে ইনিশিয়াল পজিশনের সাথে সে অ্যাঙ্গেল তৈরি করেছে কত, থিটা। যদি এই ঘটনাটুকু সে করে থাকে, আমরা বলবো কি এখানে থিটাটা হচ্ছে কি বডিটার ডিসপ্লেসমেন্ট। এটা কিরকম ডিসপ্লেসমেন্ট? এটাকে বলা হয় কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, যেটা নিয়ে মোটামুটি কনসেপ্ট তোদের আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, তো এটাকে তোরা মাথায় রাখবি। তো যেহেতু এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে এর ইউনিট কত আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, রেডিয়ান। এবারেতে দেখ, এ, যদি আমরা এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করি, তখন আমরা যে ঘটনাটা পাই তাকে আমরা বলবো কত, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা কোয়ান্টিটি যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে সময় দিয়ে ভাগ করে পাওয়া যায়। তার ভ্যালুসটা কত হয়, ওমেগা। তাই আমরা বলেছিলাম কি অ্যাঙ্গুলার যে ভেলোসিটি তার ইউনিট কত আসবে, না রেডিয়ান পার সেকেন্ড। খুবই সহজ কথা, বুঝতে পারছিস। থিটার একক হচ্ছে রেডিয়ান আর টাইমের একক হচ্ছে কত, সেকেন্ড। তাই অ্যাঙ্গুলার ভেলোসিটির একক কত চলে আসছে আমাদের, রেডিয়ান পার সেকেন্ড। হলো। এরপরের কাজ কি আসছে দেখ, এখানটা থেকে আমরা যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা পেলাম না, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা তখনই আমরা পাবো বা তখনই মাথায় নিতে পারবো যদি আমাদের এখানেতে যে সময়ের সাথে সাথে যে অ্যাঙ্গেলের পরিবর্তনটা হচ্ছে সেটা যদি কনস্ট্যান্ট হয়। যদি সেটা সময়ের সাথে সাথে অ্যাঙ্গেলের পরিবর্তনটা কনস্ট্যান্ট প্যারামিটার না, কি বলছি, সময়ের সাথে সাথে অ্যাঙ্গেলের পরিবর্তনটা কনস্ট্যান্ট প্যারামিটার না হয়, সেই সময়তে আমাদের ঘটনা কিরকম। ওকে, তাহলে আমাদের কথা বলছে কি, ইফ change of theta change of theta is not constant with respect to time, is not constant with respect to time। তাহলে সময়ের সাথে যদি থিটার পরিবর্তনটা আমাদের কনস্ট্যান্ট না হয়, তখন নিশ্চয়ই বুঝতে পারছিস ওমেগার যে ভ্যালুটা পাচ্ছিলাম সেই ওমেগাটাও কি আসবে, ওমেগাটাও উইল নট বি কনস্ট্যান্ট। তো সেই সময়তে ওমেগার ভ্যালু ডিফাইন করতে গেলে আমাদের কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ওমেগার ভ্যালুকে ডিফাইন করতে হয়। তার ভ্যালুটা কত থাকে, ডি থিটা বাই ডিটি। ওকে, তাহলে এরকম ভাবে আমরা যেরকম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি শিখেছিলাম, ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটিকেও লিখে নিতে পারবো। এবং সেই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটিরও একক কত থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, সেটাও থাকবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখ, এখান থেকে আমাদের কিসের কিসের পয়েন্ট দেখে নিলাম, 1 নম্বর পয়েন্ট হিসাবে তো আমরা দেখে নিলাম এই কথা। দেখ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা,
থিটা বাই টি সেটাকে শিখে নিলাম কত ওমেগা। আর এখান থেকে আরো একটা কথা শিখে নিলাম, সেটা শিখে নিলাম কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, যেটাকে আমরা লিখছি কি তাৎক্ষণিক। ইনস্ট্যান্টেনিয়াস মানে আমরা সবাই শিখেছি তাকে বলা হয় কি তাৎক্ষণিক কৌণিক বেগ। ওকে, তাহলে আমাদের যদি কখনো তাৎক্ষণিক কৌণিক বেগ বের করতে দেয়, সেটা আমাদের কি করতে হবে, টাইমের রেসপেক্টে থিটার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে টাইমের রেসপেক্টে যদি আমরা থিটার ডিফারেন্সিয়েট করে নিই, সেই পার্টিকুলার ইনস্ট্যান্টে আমরা কি পেতে পারবো না বডিটার কৌণিক বেগকে পেতে হলো। তাহলে এই কাজটুকুকে কিন্তু আমাদের করতে হবে কাকে পাওয়ার জন্য, তাৎক্ষণিক কৌণিক বেগকে পাওয়ার জন্য। এরপরের কথায় আয়, যেরকম ভাবে আমরা করলাম কি থিটাকে টাইম দিয়ে ভাগ করে আমরা পেলাম কত ওমেগা, ঠিক সেরকম ভাবে যদি আমরা কখনো এরকম ওমেগাকে টাইম দিয়ে ভাগ করি অর্থাৎ ভেলোসিটি বাই টাইম করি, সেখানটা থেকে যে অ্যাক্সিলারেশনটা পাবো সেটাকে আলফা দিয়ে ডিনোট করব। এই আলফাটাকে আমরা বলবো কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে নিশ্চয়ই এখান থেকেও কথা বুঝতে পারছিস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জিনিসটার একক কত আসবে না, দেখ সেটার একক আসবে রেডিয়ান পার সেকেন্ড। এবার দেখ তোদের এখান থেকেও যদি কথাটা বলি, ইফ চেঞ্জ of omega is not constant with respect to time, তখন তোদের এখান থেকে যদি আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে বলা হয় সেটাও কনস্ট্যান্ট থাকবে না। তখন আমাদের কি করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে হবে। তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভ্যালুস আমরা কত পেয়ে যাব, দেখ তো সেটা পাবো হচ্ছে ডি ওমেগা বাই টি। ওকে, এবং সেই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভ্যালুটাও কত আসবে, আমাদের সিম্পল কথা, সেটা আসবে কত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি ঘটনা শিখে নিলাম না, অ্যাঙ্গুলার পজিশন বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তারপরে কার কথা শিখে নিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে কার কথা শিখে নিলাম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, তার মধ্যে আমরা শিখলাম কি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হয়, আর আমরা শিখে নিলাম কত ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত। ওকে, এই পার্টগুলোকে কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপরেতে আমাদের যেটা দেখতে হবে, আমাদের যে সেই নরমাল ফর্মুলা গুলো ছিল, নরমাল ফর্মুলা গুলো বলতে কি বলছি, দ্য ইকুয়েশন অফ ভেলোসিটি, সেই ফর্মুলা গুলো কত ছিল, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপরে আমরা কত পড়েছিলাম, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তারপরে আমরা পড়েছিলাম কত, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, এই ইকুয়েশন গুলোকে আমরা বলেছিলাম কি, সবাই বলেছিলাম এই ইকুয়েশন গুলো ছিল কি গতির সমীকরণ। এবারেতে আমাদের সার্কুলার মোশনের ক্ষেত্রে অর্থাৎ বৃত্তাকার গতির ক্ষেত্রে, আমাদের কিন্তু এই গতির সমীকরণগুলো একটুখানি পরিবর্তন। কিরকম কথা, দেখ ওমেগা দিয়ে আমি কাকে বলেছিলাম, ফাইনাল ভেলোসিটি, এখানে তো থাকবে কি তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইউ দিয়ে বলেছিলাম কি ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এখানেতে ইউ এর বদলেতে থাকবে কত ওমেগা আই, অর্থাৎ ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, প্লাস এ এর বদলে থাকবে আলফা ইনটু টি। ঠিক এরকম ভাবে এস এর বদলেতে কত আসছে দেখ তো থিটা, থিটা ইকুয়াল টু কত লিখবো, ইউটি, ইউ মানে কত ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এর বদলেতে এখানেতে অ্যাঙ্গুলার সিস্টেমের ক্ষেত্রে এটার ভ্যালু কত চলে আসবে, ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ ওমেগা আই টি প্লাস হাফ ইনটু আলফা ইনটু টি। ঠিক একই রকম ভাবে ভি স্কয়ার অর্থাৎ ফাইনাল ভেলোসিটি স্কয়ার, সেটা কত আসবে ওমেগা এফ এর স্কয়ার, সেটা ইকুয়াল টু কত নিতে পারবি ওমেগা আই স্কয়ার প্লাস 2 এ এস, এর বদলে আসছে কত আলফা, এস এর বদলে আসছে কত থিটা। তাই সেখান থেকে আমরা লিখে দিতে পারবো এই ফর্মুলা। তাহলে আমরা দেখছি কি বৃত্তাকার গতির ক্ষেত্রে গতির সমীকরণগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তিত ফরম্যাটটাকে কিরকম দেখতে হয়, আর পরিবর্তিত ফরম্যাটটাকে এই দেখতে হয়। হলো, এরপরেতে আমাদের যেটাকে করতে থাকবো সেটা হচ্ছে আমাদের আজকের যে টপিকটা নিয়ে যে আমরা ডিসকাশন করতে চলেছিলাম, অর্থাৎ নিউটনের ল অফ মোশনকে বা নিউটনের যে সমীকরণগুলোকে আছে সেগুলোকে বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো দেখ বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের যদি নিউটনের সমীকরণগুলোকে অ্যাপ্লাই করতে চাই,
সেটাকে আমাদের জানবে যে সবসময়তে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে অ্যাপ্লাই করতে হয়। ওকে, তাহলে আমাদের কথা বলছি কি, বৃত্তাকার গতির ওপরেতে নিউটনের সমীকরণগুলোকে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনেতে অ্যাপ্লাই করতে হয়। তাহলে কি লিখলাম, বৃত্তাকার গতির উপর নিউটনের সমীকরণকে নিউটনের সূত্রকে দুটি লম্ব দিকে প্রয়োগ করতে হয়। দুটি লম্ব দিকে প্রয়োগ করতে হয়। হলো, দুটি লম্ব দিকে প্রয়োগ করা হয়। কিরকম কথা, কোথায় কোথায় কি কি প্রয়োগ করছি দেখ। দেখ, এই আমাদের ছিল কি বৃত্তাকার গতি, কোন একটা বডি এখান দিয়ে ঘুরছিল। দেখ, একটা দিক যেটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কোন দিক বরাবর, এই দিক বরাবর প্রয়োগ করা হয়। ওকে, এটাকে বলা হয় কি স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। আর একটা যেদিকে আমাদের নিউটনের সমীকরণকে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি এই দিক বরাবর, অর্থাৎ নরমাল বরাবর। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি কথা বললাম, তা নিউটনের সমীকরণকে দুটো দিক বরাবর অ্যাপ্লাই করতে হয়। যে দুটো দিক বরাবর অ্যাপ্লাই করি সেটার ক্ষেত্রে মনে করে নিচ্ছি এটা হচ্ছে 1 নম্বর দিক, এটা হচ্ছে কোনটা, 2 নম্বর দিক। 1 নম্বর যে দিকটা, যে দিক বরাবর নিউটনের সমীকরণকে অ্যাপ্লাই করি সেটা আসছে কোথায়, না সেটা আসছে along the tangent। ওকে, তাহলে 1 নম্বরটা আসছে কি, যে দিক বরাবর নিউটনের সমীকরণকে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি along the tangent। ওকে, আর 2 নম্বর যে দিক বরাবর আমাদের নিউটনের সমীকরণকে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি না পারপেন্ডিকুলার ফ্রম দ্য সারফেস, বা যেটাকে আমরা বলবো কি টুয়ার্ডস দ্য সেন্টার বা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। তাহলে এই হয়েছিল পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমাদের কি আসছে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে আমাদের এখান থেকে লিখছো কি অ্যাওয়ে অর টুয়ার্ডস, সেটা ভেতরের দিকেও হতে পারে বাইরের দিকেও হতে পারে, সেটা কখন ভিতরে কখন বাইরে সেটার কথা আমরা শিখবো। কিন্তু আপাতত যে জিনিসটাকে আমরা শিখে নিতে চাইছি বা আপাতত যে জিনিসটার কথা মাথায় রেখে দিতে চাইছি সেটা হচ্ছে কি দুটো পয়েন্ট ছিল, অর্থাৎ একটা ছিল অ্যাওয়ে আর একটা ছিল কোথায়, ভিতরের দিকে। তো সেখান থেকে অ্যাওয়ে অর টুয়ার্ডস ফ্রম দ্য সেন্টার। ওকে, তাহলে একটা গিয়েছিল কোথায়, অ্যালং দ্য ট্যানজেন্ট, আর একটা চলে গেল কোথায়, না অ্যাওয়ে অর টুয়ার্ডস ফ্রম দ্য সেন্টার। ওকে, এই যে আমাদের ট্যানজেন্ট বরাবর যে আমাদের নিউটনের ফোর্সটাকে অ্যাপ্লাই করি বা নিউটনের রুলসটাকে অ্যাপ্লাই করি, মাথায় রাখো এই দিক বরাবর নিউটনের রুল অ্যাপ্লাই করে যে ফোর্সের কথা বলি সেটাকে বলি আমাদের কি ট্যানজেনশিয়াল ফোর্স। ওকে, আর আমাদের অ্যাওয়ে অর টুয়ার্ডস দ্য সেন্টার ফ্রম দ্য সেন্টারের সময়তে আমাদের যে ফোর্সটাকে কথা আমরা বলি সেটাকে বলি কি সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, সেন্ট্রিপিটালের সময়তে সবসময়তে জানবো কি টুয়ার্ডস দ্য সেন্টার হয়, তখন কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টারটা আসে না। তো যাই হোক, সেটার কথা কেন অ্যাওয়ে লিখেছি সেটার কথা আমি পরে আসবো। তো যখন আমি এটাকে সেন্ট্রিপিটালের কথা বলছি সবসময়তে মাথায় রেখে দেবো আমি কার কথা বলছি, শুধুমাত্র টুয়ার্ডসটা হবে, অ্যাওয়ে কথাটা থাকবে না। ওকে, এই কথাটা মাথায় রেখে তোরা এগিয়ে চলবি। তাহলে এটাকে বললাম কি সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। ওকে, এই কথাটাকে কিন্তু তোদের মাথায় নিয়ে চলতে হবে। এবারে তো কথা আসছে, দেখ তো ট্যানজেন্ট বরাবর যে ফোর্সটা হয় সেই ফোর্সটাকে আমরা কি লিখি, এফ টি দিয়ে ডিফাইন করি। এবং এফ টি মানে আমাদের সেখান থেকে আসছে কত, না ফোর্স ইনটু ইকুয়াল টু মাস ইনটু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ভ্যালুসটা কত হয়, না তোরা সবসময় জানবি সেটার ভ্যালুস হয় ডিভি বাই ডিটি। ওকে, তাহলে ট্যানজেনশিয়াল যে ফোর্সটা তার ভ্যালুসটা কত থাকে, এম ইনটু ডিভি বাই ডিটি। আর সেন্ট্রিপিটাল যে ফোর্সটা থাকে বা সেন্ট্রিপিটাল ফোর্সটা যেটাকে আমি কি করি এফসি দিয়ে ডিফাইন করি, তাকে আমরা ডিফাইন করি কি দিয়ে, এম ওমেগা স্কয়ার আর। ওকে, বা যেটাকে আমরা লিখি কত, এম ভি স্কয়ার বাই আর। এম ভি স্কয়ার বাই আর। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা দেখলাম কি না নিউটনের সমীকরণ অ্যাপ্লাই করা যায় এখান থেকে দুটো ডিরেকশনেতে, বা আমাদের এখান থেকে যে মুভিং পার্টিকেল আছে মুভিং পার্টিকেলের উপর দুটো ফোর্স কাজ করে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স আর একটা আমরা দেখে নিলাম কত, না সেন্ট্রিপিটাল ফোর্স।
তাহলে আমাদের এখান থেকে যদি এইখান থেকে ছবিটাতে যে ঘটনাটা ঘটালাম সেটাকে যদি পরের পাতাতে আমি আবার একবার ডেসক্রাইব করি, তাহলে তোরা নিশ্চয়ই এবার এর ঘটনাটাই নিজেরা বলতে পারবি। দেখ, এই ছিল কি সার্কুলার পাথ যেখানে কোনো বডি রোটেট করছিল। দেখলাম কি একটা ফোর্স কাজ করছে কোথায়, এই দিক বরাবর টুয়ার্ডস দ্য সেন্টার, সেই ফোর্সটার নাম কি দেখলাম, সেন্ট্রিপিটাল ফোর্স। আর একটা ফোর্স কোন দিকেতে কাজ করছে, ট্যানজেন্ট বরাবর, সেই ট্যানজেন্ট বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটাকে লিখলাম কত, এফটি। এবারে দেখ দুটো ফোর্স তখনই কাজ করতে পারবে যেখানটাতে আমাদের কিন্তু আছে কি ভ্যারিয়েবল ভেলোসিটি আছে। ওকে, তাহলে দুটো ফোর্সই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যখন যদি আমাদের ভেলোসিটিটা ভ্যারিয়েবল হয়। তখন সেই সময়তে নেট ফোর্সের ভ্যালু বলতে গেলে বলবো কত, ট্যানজেন্ট বরাবর ফোর্স প্লাস সেন্ট্রিপিটাল ফোর্স। ট্যানজেন্ট বরাবর ফোর্সটা কোন দিক বরাবর আসছে দেখো, ট্যানজেন্ট বরাবর ফোর্সটা আসছে জে ক্যাপ বরাবর, আর সেন্ট্রিপিটাল ফোর্সটা কোন দিক বরাবর আসছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাই সেটাকে লিখছি কত, এফসি আই ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমরা নেট ফোর্সের কথা বের করতে চাই, সেই নেট ফোর্সের ম্যাগনিটিউডের কথা বলতে চাই, সেই নেট ফোর্সের ম্যাগনিটিউড কত চলে আসবে দেখো, রুট ওভার অফ এফ টি স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার, কেননা মাইনাস এফ সি এর স্কোয়ার করলেও সেটা মাইনাস মাইনাসে প্লাস চলে আসবে। তাহলে দেখ আমরা নিশ্চয়ই বলতে পারবো নেট ফোর্সের ভ্যালু কত আসছে, এখান থেকে চলে আসছে কত দেখ না, ট্যানজেনশিয়াল এর ভ্যালু কত ছিল, এম ডিভি বাই ডিটি তার স্কোয়ার, প্লাস এখান থেকে এফ সি এর স্কোয়ার, মানে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি, এম ওমেগা স্কোয়ার আর তার স্কোয়ার। তাহলে দেখ দুটোতেই কাজ থাকছে কত, এম স্কোয়ার থাকছে, তাহলে একটা এম কে যদি আমি কমন নিয়ে বাইরে বের করে নিই, তাহলে সেখান থেকে আমাদের ঘটনাটা কত পেয়ে যাব, এম রুটের ভেতরে তো কত পেয়ে যাব, ডিভি বাই ডিটি তার স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার। ওকে, এই ভ্যালুটা পেয়ে যাব কি আমি, নেট ফোর্সের ভ্যালু। এবার তুই দেখ তোরা কমন বলতে পারবি একটা ফোর্স যাচ্ছিল এইদিকে, একটা ফোর্স যাচ্ছিল এইদিকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনটা কোন দিকেতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনটা থাকবে এই দিক বরাবর, রাইট। তাহলে এই যে ফোর্সটা এটা থাকছে কত, নেট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স। আমি যদি হরাইজন্টালের সাথে নেট ফোর্সটা কতটা অ্যাঙ্গেল করছে সেটাকে ক্যালকুলেট করি, হরাইজন্টালের সাথে নেট ফোর্স অ্যাঙ্গেল করছে কতটা সেটাকে ক্যালকুলেট করতে গেলে আমরা কি দেখি, tan থিটা ইকুয়াল টু ভার্টিক্যাল সাইডের কম্পোনেন্ট বাই হরাইজন্টাল সাইডের কম্পোনেন্ট, সেটাকে দিয়ে আমরা কি বলি, হরাইজন্টালের সাথে আমাদের অ্যাঙ্গেল কত আসছে, আমরা সবাই শিখেছি কোন ভেক্টর থেকে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে গেলে কি করতে করি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ y বাই x, মানে এখানটাতে আমরা কত লিখছি, tan থিটা ইকুয়াল টু কত লিখছি, ভার্টিক্যালের ফোর্স বাই হরাইজন্টালের ফোর্স, ভার্টিক্যালে কে ছিল ft, হরাইজন্টালে কে ছিল fc, তাই আমরা লিখে দিলাম কত, ft বাই fc। এবারে তো দেখ না ft, ft এর ভ্যালুটা বসাতে গেলে কত বসাচ্ছি দেখো, এখান থেকে বসাচ্ছি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, সরি 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 তার ভ্যালুটা আসছে কত, তার ভ্যালুটা আসছে ডিভি বাই ডিটি, এম ডিভি বাই ডিটি, তাহলে এর ভ্যালুটা চলে যাচ্ছে কত, এম ইনটু ডিভি বাই ডিটি। আর দেখ না এফ সি তার ভ্যালুটা কত আসছে, মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এম এম কেটে যাচ্ছে, কেটে গেলে এখান থেকে থিটার ভ্যালুটা বা ট্যান থিটার ভ্যালুটা আমরা কত পেয়ে যাব, ট্যান থিটার ভ্যালুটা পেয়ে যাব এরকম, উপর দিকটাতে চলে গেল কত, ডিভি বাই ডিটি, নিচের দিকটাতে চলে গেল কত, ওমেগা স্কোয়ার আর। তাহলে এই রকম ভাবে আমরা কি পেয়ে যাব, নেট ফোর্সের ডাইরেকশন কোনটা হবে সেটাকে আমরা এরকম ভাবে আরামসে বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এই কাজটাকে কিন্তু আমাদের করে নিতে হবে। এবারে দেখ তোদের অনেকের মধ্যে হয়তো এই আমাদের যে সেন্ট্রিপিটাল ফোর্সটা বললাম, সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে তোদের ডিটেলস যে আমি ডিসকাশন করেছিলাম আগেকার ভিডিওতে সেটা হয়তো অনেকেতে ভুলে গেছিস। তো সেই জন্য আমি সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে তোদের কয়েকটা লাইন একটুখানি লিখিয়ে দেব, যেগুলো জেনে থাকলেই তোদের কিন্তু কাজটা মিটবে। ওকে, তো সেন্ট্রিপিটাল সব ফোর্স সম্বন্ধে যেটা আমাদের লিখিয়ে দেব সেটা হচ্ছে কি, সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে একটা ফোর্স যেটা হচ্ছে কি দরকার বডিটাকে সার্কুলার পাথে ঘোরানোর জন্য। ওকে, তাহলে প্রথম আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে যদি একটা ডিফাইন মতন কাজ করে নিই, সেটাকে করছে কি দেখতো, সেন্ট্রিপিটাল ফোর্স, ওকে, সেন্ট্রিপিটাল ফোর্স করার সময় আমি কি বলছি, একটা ফোর্স হুইচ ইজ রিকোয়ার্ড টু রোটেট দ্য বডি ইন এ সার্কুলার পাথ। ওকে, তাহলে আমাদের এখান থেকে লিখে রাখছি কি, এ ফোর্স
টু কিপ দ্য বডি মুভিং ইন এ সার্কুলার ট্র্যাক, ইন এ সার্কুলার ট্র্যাক। তাহলে সার্কুলার পাথেতে ঘোরার জন্য যে বলের দরকার হয় সেটাকেই আমরা বলে দিচ্ছি কি সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে ডিফাইন করে দিচ্ছি। আচ্ছা, এর পরের কথা আসছে কি, এটা হচ্ছে কি না নেট ফোর্সের রেডিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ রেডিয়াস বরাবর যে কাজ করে। ওকে, তাহলে ইট ইজ দ্য রেডিয়াল কম্পোনেন্ট অফ নেট ফোর্স, ইট ইজ দ্য রেডিয়াল কম্পোনেন্ট, অর্থাৎ রেডিয়াস বরাবর যে কম্পোনেন্টটা কাজ করে, ইট ইজ দ্য রেডিয়াল কম্পোনেন্ট অফ নেট ফোর্স। তাহলে নেট ফোর্সের রেডিয়াস বরাবর যে কম্পোনেন্ট কাজ করে তাকে আমরা বললাম কি সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, তাহলে এখান থেকে নিশ্চয়ই এটুকুনি কথা আমরা বলতে পারবো, এটা অলওয়েজ সেন্টারের দিকে কাজ করে, তাই তো আমরা বললাম যে সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে। তাহলে আমাদের এখান থেকে পরের কথা মনে রাখছি কি ইট অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে সিম্পল কথা, সিম্পল তিনটে রাইট তোদের মাথায় রাখতে হচ্ছে। আর আমাদের শিখে নিলাম কি এই সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন কিন্তু সব সময় চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে পরের কথা বলছি কি ইটস ডাইরেকশন ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি। তার কারণ বুঝতে পারছিস তো, সার্কুলার পাথেতে আছে, দেখ না এই পয়েন্টটাতে তার ডাইরেকশন কোথায় ছিল, এদিকেতে, এই পয়েন্টে তার ডাইরেকশন কোথায়, এদিকে, এই পয়েন্টে তার ডাইরেকশন কোথায়, এদিকে। তাহলে আমরা বলতে পারবো কি ইটস ডাইরেকশন ইজ চেঞ্জিং, ইটস ডাইরেকশন ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি। তাহলে যতক্ষণ সে মুভ করতে থাকছে সার্কুলার পাথ বরাবর ততক্ষণ কিন্তু আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন চেঞ্জ থাকছে। আর এর যে ম্যাগনিটিউড হয় সেটাকে তো আমি আগের পাতাতেই লিখে দিয়েছিলাম, সেন্ট্রিপিটুলার ভ্যালুর ম্যাগনিটিউড সেটা আছে কত এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম ভি স্কয়ার বাই যদি আর হয়, আমরা সবাই শিখেছি কি হয় ওমেগা, মানে ভি ইকুয়াল টু সবাই শিখেছি কত ওমেগা ইনটু আর। তাহলে ভি ইকুয়াল টু যদি ওমেগা ইনটু আর হয় তখন ভি এর ভ্যালুটা এখানটাতে বসিয়ে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাব কত এম ওমেগা স্কয়ার আর। ওকে, তাহলে এই হিসাব অনুযায়ী আমরা শিখে নেব কি সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালুস কত হয় এম ওমেগা স্কয়ার আর। ওকে, সিম্পল কথা, তোরা সেটাকে সবাই রেডি করে ফেলবি, তাহলেই তোদের এখানটা থেকে কিন্তু কাজটা মিটে যাবে। তো এই সিচুয়েশনটা থেকে এটা থেকে একটা ছোট্ট অঙ্ক আমরা এবার দেখে নেব, দেখ কতটা করতে পারছিস। ধরে নে আমাদের এখান থেকে এরকম করা হয়েছে, এই যে পয়েন্টটা আছে এটাতে আমরা তাহলে এক্সাম্পল 1 হিসেবে নিয়ে নেব, ফর এক্সাম্পল 1। ওকে, আমাদের এই যে পয়েন্ট আছে এটা হচ্ছে কি ফিক্সড পয়েন্ট বা সেন্টার পয়েন্ট। এখানটা থেকে কি করা হয়েছে একটা দড়ি দিয়ে একটা মাসকে অ্যাটাচ করা হয়েছে। আচ্ছা, সেই দড়িটার মাথা থেকে আবার একটা অন্য দড়ি দিয়ে আরো একটা অন্য মাসকে অ্যাটাচ করা হয়েছে। দিয়ে বলা হয়েছে কি না এই যে দড়িটা আছে এই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আবার এখানটাতেও যে দড়িটা দিয়েছি সেই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে কত 1 মিটার। দিয়ে আমরা করছি কি না এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে রোটেট করছি। এখানে এই পয়েন্টটার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটার মান আমরা নিয়ে নিচ্ছি কত 2 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা নিয়ে নিলাম কত 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখ যদি আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘোরাই নিশ্চয়ই বুঝতে পারছি এই যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটা এই সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরতে থাকবে। ওকে, সিমিলারলি এখানের যে পার্টিকেলটা আছে অর্থাৎ দূরে যে পার্টিকেলটা আছে সেও কি করবে, সেও একটা বড় সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরতে থাকবে। হলো,
তাহলে দেখ দুটো বডি আমাদের কি করছে, দুটো বডি সার্কুলার ট্র্যাক বরাবর ঘুরছে, তাহলে দুটো বডির উপরেতেই কি থাকবে, আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। তাহলে সেই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে যে দড়ি আছে সেই দড়িতে একটা টেনশন আসবে, এই যে দড়ি আছে এই দড়িতেও আরো একটা টেনশন আসবে। আমি বলে দিচ্ছি এইখানে যে দড়িটা আছে সেই দড়িতে যে টেনশনটা আসছে সেটা আসছে T1, এখানে যে দড়ি আছে সেই দড়িটায় টেনশন আসছে কত, T2। তোদেরকে কোয়েশ্চেনেতে বের করতে বলা হলো কি, ফাইন্ড T1 বাই T2। ওকে, তাহলে তোদেরকে কিন্তু এই দুটো টেনশনের রেশিওটাকে বের করে দিতে হবে। এটাই হচ্ছে কি তোদের এই অঙ্কটার জন্য কাজ। তো সেটাকে করবি কি রকম ভাবে, দেখ প্রথমে তো মনে কর এই বডিটা তুই ফ্রি বডি ডায়াগ্রামটাকে দেখে নে, দেখে নিয়ে এখানটা থেকে কাজ কর। দেখ এই বডিটার উপর অর্থাৎ আমাদের এইখানেতে যে আচ্ছা আরো একটা কাজ করে দিই, এখান থেকে যে দুটো বডি আছে এই বডিটার মাস নিয়ে নে কত, 1 কেজি। এখানেতে যে বডিটা আছে সেই বডিটার মাস নিয়ে নে কত, 2 কেজি। নিশ্চয়ই বুঝতে পারছিস এই বডিটার সাথে লেফট সাইড বরাবর কে কাজ করছে, এই বডিটার লেফট সাইড বরাবর কাজ করছে কে, টেনশন ফোর্স। রাইট সাইড বরাবর কে কাজ করছে, তোর ওই সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স যাই বলিস না কেন, তার ভ্যালুস কত আসছে, এম ওমেগা স্কয়ার আর, তাই তো। এবারতে দেখ এর ক্ষেত্রে রেডিয়াসটা কতখানি চলে আসবে। আচ্ছা আগে আমরা এটুকুনি কথা লিখে নিই এখান থেকে, তাহলে T2 এর ভ্যালু কত চলে আসছে, এম অর্থাৎ এটার মাস কত আছে 2, ওমেগা, ওমেগার ভ্যালু কত দিয়ে দেয়া আছে 2, অর্থাৎ 2 এর স্কয়ার মানে কত আসছে 4 ইনটু রেডিয়াস। রেডিয়াস বলতে কি কার রেসপেক্টে ঘুরছিল, এই পয়েন্টের রেসপেক্টে কে ঘুরছিল, এ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এইখান থেকে এটা অবধি যে দূরত্ব অর্থাৎ 1 মিটার প্লাস 1 মিটার 2 মিটার, সেটা আসবে কি এর এখান থেকে ডিসটেন্সের ভ্যালু। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি T2 এর ভ্যালু কত চলে আসবে 16 নিউটন। হলো, এটা চলে গেল কার ক্ষেত্রে, না এটা চলে গেল এই M2 বডিটার ক্ষেত্রে। ওকে, M2 বডির ক্ষেত্রে আমরা কাকে পেয়ে গেলাম, T2 টেনশনকে পেয়ে গেলাম। এবারে তো মনে কর এই যে বডিটা আছে এই বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম দেখ, এর বাইরের দিকে থেকে কাজ করছে, এর বাইরের দিকে থেকে কাজ করছে ওটার এম ওমেগা স্কয়ার আর, প্লাস ওটার জন্য বাইরের দিকে কাজ করছে কে, আরো একটা টেনশন T2। ভেতরের দিকটাতে আমাদের কে কাজ করছে, ভেতরের দিকটাতে কাজ করছে হচ্ছে T1। তাহলে এখান থেকে নিশ্চয়ই সিম্পল লিখতে পারবো T1 ইকুয়াল টু T2 প্লাস এম ওমেগা স্কয়ার আর। T2 তার ভ্যালুস কত আছে 16, এম, এম মানে কোন বডিটা এটা, এটার মাস কত আছে 1, ওমেগা স্কয়ার মানে কত পাচ্ছি 4, এখান থেকে ডিসটেন্সটা কত 1, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত 16 প্লাস 4 অর্থাৎ T1 এর ভ্যালুস পেয়ে গেলাম কত 20 নিউটন। তাহলে দেখ কোশ্চেনে তো আমাকে কি বের করতে বলেছিল, কোশ্চেনে বের করতে বলেছিল T1 বাই T2। T1 এর ভ্যালু কত পেয়েছি, T1 এর ভ্যালু পেলাম হচ্ছে যে 20 আর T2 তার ভ্যালু পেলাম কত 16। তাহলে এখান থেকে এদের রেশিওর ভ্যালুটা কত পেয়ে গেলাম 5/4। ওকে, তাহলে এইরকম ভাবে যদি আমাদের কখনো এইরকম অঙ্ক আসে সেটাকে কিন্তু আমাদের ডিল করতে হবে। হলো, তো দেখ এবারে তো আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি সার্কুলার মেশন ইন হরাইজন্টাল। মানে আমি কিরকম কথা বলছি দেখ, এই এরকম ভাবে সুতো দিয়ে কোনো একটা বডিকে ঝুলিয়ে দিয়েছি, দিয়ে তাকে আমি কি করছি সুতোটাকে দোলাচ্ছি। মানে আমাদের সুতো দিয়ে এরকম জিনিস দেওয়া আছে, সেই সুতোটা দিয়ে ঘুরিয়ে আমি এরকম ভাবে দোলাচ্ছি। বুঝতে পেরেছিস পয়েন্টটা, দেখ কোন একটা বডিকে আমি এখান থেকে সুতো দিয়ে ঝুলিয়েছি, দিয়ে তার উপর আমি মোশন দিয়ে এরকম এরকম করে ঘোরাচ্ছি। মানে তার ছবিটাকে দিয়ে আমি এখান থেকে দেখাতে গেলে কিরকম ভাবে দেখাবো দেখ তো, দেখ এই মনে কর ফিক্স কোন আলম্ব বিন্দু, সেখান থেকে আমাদের করা হয়েছিল কি এই একটা বডিকে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু বডিটার ক্ষেত্রে আমি কি দিয়ে দিয়েছি, এখন একটা হরাইজন্টাল মোশন দিয়ে দিয়েছি। হরাইজন্টাল মোশন দিলে কি আসবে, সে নিচের দিকটাতে এরকম একটা সার্কুলার ট্র্যাক তৈরি করবে, যে সার্কুলার ট্র্যাকে সে ঘুরতে থাকবে। রাইট, আমাদের এখানটাতে যে ঘটনাটা বলে দেয়া হচ্ছে সেটা হচ্ছে কি দেখতো, না সেই সময়তে সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ভার্টিক্যালের সাথে সেটা হচ্ছে থিটা। আর কি বলে দেওয়া হচ্ছে এখানটাতে, আর বলে দেওয়া হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড যেটা আসছে সেই অ্যাঙ্গুলার স্পিডের ভ্যালুটা হচ্ছে কত ওমেগা। দিয়ে আমাদের এই রকম সিচুয়েশনেতে যে দুটো জিনিস বের করতে দেয় সেটা হচ্ছে কি, না পার্টিকেলটা এখানেতে কোন রেডিয়াস নিয়ে ঘুরতে থাকবে, অর্থাৎ আমরা বলছি কি এই রেডিয়াসের ভ্যালুটা বের করতে দেয়, আর দেয় যে দড়িতে বাঁধা আছে সেই দড়িতে টেনশন কত আসবে। ওকে, এই দুটো জিনিস বের করতে দেয়। তাহলে এখান থেকে কিরকম সিচুয়েশন দেয়, না ফাইন্ড রেডিয়াস অফ হরাইজন্টাল সার্কেল।
ওকে। আর আর তোদেরকে বের করতে দেয় এখানটা থেকে যে জিনিসটা সেটা আসছে কি and tension in the string and tension in the string। ওকে। আর এই যে টপিকটা যেটাকে নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি সেটাকে বলা হয় কি সার্কুলার মোশন ইন হরাইজন্টাল প্লেন। তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে কি সার্কুলার মোশন ইন হরাইজন্টাল প্লেন। ওকে। তাহলে এটার টপিকটার নাম তোরা রেডি করে নিবি কি সার্কুলার মোশন ইন হরাইজন্টাল প্লেন। হলো? তাহলে সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। তার আগে আমাদের প্রথমেতে ডিসকাশন করতে গেলে যেটা দরকার পড়বে ধরে নিচ্ছি পার্টিকেলটা আছে এই। তাহলে ওই পয়েন্টে পার্টিকেলটা থাকলে তার উপরেতে কি কি ফোর্স কাজ করছে সেটাকে ফার্স্ট আমরা দেখি। নিশ্চয়ই বুঝতে পারছি দেখ তো। পার্টিকেল আছে তো সেখানটাতে নিশ্চয়ই সবার কাছে মেন কনসেপ্ট কথা সবাই শিখেছিস কি নিচের দিক বরাবর কে কাজ করছে mg। তাহলে দেখ যদি নিচের দিক বরাবর mg কাজ করে ভেতরের দিক বরাবর কে কাজ করছে তোদের শিখিয়ে দিলাম সেটা আসছে কে সেন্ট্রিপিটাল ফোর্স। আর কে কাজ করছে এই দিক বরাবর কাজ করছে কে টেনশন ফোর্স। তাহলে দেখ যদি আমি এবারে ফ্রি বডি ডায়াগ্রামটাকে করি মানে একটুখানি মাইনিউটলি করি দেখ নিচের দিকে কাকে পেয়ে গেলাম mg, এদিকেতে কাকে পেয়ে গেলাম সেন্ট্রিপিটাল ফোর্স মানে সেটাকে লিখে দিলাম কত m ওমেগা স্কয়ার r। আর দড়ির ক্ষেত্রে আমি কাকে পেয়ে গেলাম দড়ির ক্ষেত্রে আর পেয়ে গেলাম হচ্ছে না এই দিক বরাবর পেলাম কত t sin থিটা মানে t। এবার তো দেখ এখানে তো এই অ্যাঙ্গেলটা থিটা আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এই যে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল সেটাও আসবে কত থিটা। তার মানে তো দেখ এখন আমি এটাকে বলতে পারবো ভার্টিক্যালের সাথে এই থিটাটা কোন অ্যাঙ্গেলেতে মানে টেনশনটা কোন অ্যাঙ্গেলেতে আছে থিটা অ্যাঙ্গেলেতে আছে। তাহলে এবারে খুব কমন কথা দেখ টেনশনটা আমাদের না আছে এক্স অ্যাক্সিস বরাবর না আছে ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে ওকে কি করতে হবে আমাদের দুটো কম্পোনেন্টে ব্রেক করে দিতে হবে। তো তাই কর না এই দিক বরাবর দিয়ে দে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্ট কোন দিক বরাবর চলে আসবে আর একটা কম্পোনেন্ট চলে আসবে তার উল্টো দিক বরাবর। আচ্ছা তার মানে তো দেখ এই জায়গাতে যদি আমরা এই m ওমেগা স্কয়ার r টাকে লেফট সাইডেতে নিয়ে নিই তাহলে কাজ করতে পারবে না। সেই জন্য আমাদের তখন বলছিলাম কি m ওমেগা স্কয়ার r কে একবার ভিতরের দিকে নেওয়া যায় একবার বাইরের দিকে নেওয়া যায়। তো যখন দেখবে ভেতরের দিকেতে একটা এক্সট্রা ফোর্স আছে যে আমাদের এই জিনিসটাকে সাপোর্ট করতে পারছে তখন তোরা মাথায় রাখবি এখানটা থেকে m ওমেগা স্কয়ার r কে বাইরের দিকে নিবি বা সেটাকে বলবি কি সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে দেখ এদিক বরাবর কে কম্পোনেন্ট চলে আসছে t sin থিটা, এদিক বরাবর কে চলে যাচ্ছে t cos থিটা, রাইট সাইডে আছে m ওমেগা স্কয়ার r নিচের দিকে থেকে আছে কে mg। তাহলে নিশ্চয়ই দেখ এখান থেকে তোরা যদি এবারে তুই কাজগুলো করিস কি কি কাজ একটা হচ্ছে সামেশন অফ fx ইকুয়াল টু 0 আর একটা করছিস কত সামেশন অফ fy ইকুয়াল টু 0। তাহলে দেখ এক্স অ্যাক্সিস বরাবর কি আছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে যে তোর t sin থিটা ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r। আর দেখ যখন তুই y অ্যাক্সিস বরাবর তার কাহিনী দেখছিস তখন কি দেখে নিচ্ছিস t cos থিটা ইকুয়াল টু কত পাচ্ছিস mg। তাহলে দেখ তুই এখান থেকে দুটো ইকুয়েশন পেয়ে গেলি ফার্স্ট ইকুয়েশন পেলি কোনটা এটা সেকেন্ড ইকুয়েশন পেলি কোনটা এটা। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি কি বের করতে হবে একটা হচ্ছে এই রেডিয়াসের ভ্যালুটা আর একটা হচ্ছে টেনশনের ভ্যালু। তো রেডিয়াসটা ইজিলি বেরিয়ে যাবে কিরকম ভাবে ইজিলি বেরিয়ে যাবে দেখ তো তুই একবার কর না 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2 করলে কত পেয়ে যাচ্ছিস লেফট সাইডেতে পেয়ে যাচ্ছিস একটা t sin থিটা বাই t cos থিটা ইকুয়াল টু তোরা কত পেয়ে যাচ্ছিস দেখ না এখানটা থেকে m ওমেগা স্কয়ার r নিচে পেয়ে যাচ্ছিস কত mg। তাহলে এখান থেকে mm কেটে গেল এখান থেকে tt কেটে গেল গেলে তোরা এখান থেকে কত পাচ্ছিস লেফট সাইডেতে পেয়ে যাচ্ছিস দেখ না লেফট সাইডেতে পাচ্ছিস হচ্ছে যে tan থিটা। হলো তাহলে লেফটে পাচ্ছিস কত tan থিটা আর রাইট সাইডটাতে পাচ্ছিস কত রাইট সাইডটাতে পাচ্ছিস ওমেগা স্কয়ার r বাই g। তাহলে দেখ না যদি এবার আমাদের এখান থেকে r এর ভ্যালুটা বের করতে হয় সেটাকে আমাদের বড় কোনটি ক্রস মাল্টিপ্লিকেশন করলেই তো পেয়ে যাব কত পাচ্ছি g tan থিটা বাই ওমেগা স্কয়ার। তাহলে g tan থিটা বাই ওমেগা স্কয়ার সেটাই পেয়ে গেলাম কি আমাদের এখানতে রেডিয়াসের ভ্যালুটা। এবারেতে যদি আমাদেরকে কেউ বলে যে কি টেনশনের ভ্যালুটাও তো বের করে দাও ভাই তাহলে টেনশনের ভ্যালুটা বের করার জন্য কি আমাদের খাটতে হবে সেটাও তো খুব সহজ কাজ আছে। দেখ না
এই যে দুটো ইকুয়েশন পেয়েছি দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দে না, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে তো লেফট সাইডেতে কত চলে আসছে টি স্কোয়ার, এখান থেকে পেয়ে যাব কত সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। রাইট সাইডটাতে কত পেয়ে যাব, রাইট সাইডটাতে পেয়ে যাব হচ্ছে আমাদের এখান থেকে এম ওমেগা স্কোয়ার আর এর স্কোয়ার প্লাস এম জি এর স্কোয়ার, রাইট। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত টেনশনের স্কোয়ার বা টি ইকুয়াল টু আমাদের কি পেয়ে যাব, রাইটের ওই যে কোয়ান্টিটিটা আছে এম ওমেগা স্কোয়ার আর তার স্কোয়ার প্লাস এম জি তার স্কোয়ার, এই পুরো ঘটনাটার পাওয়ারেতে থাকবে কত হাফ। তাহলে এই রকম ভাবে আমরা কি করতে পারবো, টেনশনের ভ্যালু বের করে নিতে পারবো, বা হরাইজন্টাল সার্কুলার মোশনের সময় বা সার্কুলার মোশন ইন হরাইজন্টাল প্লেনের সময় আমরা কি করতে পারবো, তার রেডিয়াসের ভ্যালুটাকে বের করে নিতে পারবো। তাহলে আমাদের এই আসছে কি টেনশনের ভ্যালু বের করা বা রেডিয়াসের ভ্যালু বের করা, এটা হচ্ছে কাজ হলো, এমন কোনো অসুবিধা নেই। আর অনেক সময়তে টেনশনের ভ্যালু বের করার জন্য যদি আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করি সেখান থেকেও টেনশনটা বের করতে পারি। দেখতো কত আসছে, টেনশন ইকুয়াল টু mg বাই cos থিটা। তাহলে যদি কখনো আমাদের এখান থেকে থিটার ভ্যালুটা দিয়ে দেওয়া থাকে, মাস দিয়ে দেওয়া থাকে, সেখান থেকেও কিন্তু টেনশন ডাইরেক্টলি ওই ফর্মুলাটাকে ব্যবহার করে তো পেয়ে যাবে। আর যদি কোয়েশ্চেনে আমাদের থিটার ভ্যালুটা দিয়ে দেওয়া না থাকে তখন আমাদের কি করতে হবে, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে হরাইজন্টাল প্লেনের অঙ্কে দিয়ে আমাদের যদি কোনো জিনিস বের করতে দেয়, যদি থিটার ভ্যালুটা দিয়ে দেয় তখন টেনশনের এই ফর্মুলা, যদি থিটার ভ্যালু প্রোভাইড না করে তখন টেনশনের ফর্মুলা এটা। আর দেখ যদি আমাদের এখান থেকে তোর এই আর এর ভ্যালুটা বের করতে হয়, আর এর ভ্যালুটা বের করার জন্য কিন্তু এই একটাই ফর্মুলা আছে, এই একটাই উপায় আছে, সেটাকে কিন্তু তোর অ্যাপ্লাই করে কাজটাকে কমপ্লিট করে দিবি। হলো, এরপরে আমরা কাজ করব কি না, মোটর সাইকেলের মোশনকে নিয়ে ডিল করব। ওকে, মোটর সাইকেলের মোশনকে নিয়ে ডিল করব কোথাতে না একটা কার্ভ পাথের উপরে। তো সেটার জন্য আমাদের কখন কিরকম ভাবে কাজ করব সেটা তোদের সাথে দেখ। Okay, তাহলে আমাদের এবারে হেডিং দিয়ে দেবো কি মোশন অফ এ সাইকেল ইন কার্ভ পাথ বা মোশন অফ এ মোটর সাইকেল ইন কার্ভ পাথ, মোশন অফ সাইকেল কোথায় না ইন কার্ভ পাথ। ওকে, এখানটা থেকে পাঁচটাকে আমরা যেরকম ভাবে সিচুয়েশনটাকে ডিল করে নিচ্ছি, দেখ পাঁচটা মনে করছি এরকম আঁকা পাকা আছে, এই এই গিয়ে আবার সেইখানটা থেকে এরকম কার্ভ হয়ে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, তাহলে আচ্ছা এখানে পাঁচটাকে আরো একটুখানি ভেঙে দিয়ে দেখি তোদের আরো সুবিধা হবে, মানে জিনিসটা আমি ভালোভাবে বলতে পারবো। দেখ এখানেতে পাঁচটা আছে এরকম, পাঁচটা এই উঠেছে, গিয়ে এরকম ভাবে নিচের দিকে নেমেছে, নেমে গিয়ে এখান থেকে সে আবার কার্ভ হয়ে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, এই কার্ভের যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোর নামগুলো একটুখানি নিয়ে নে। মনে কর এখান থেকে পয়েন্ট আছে কত এ, এখানে টপ মোস্ট পয়েন্টটা পড়ছে কত বি, এখানটা থেকে এই দিকের পয়েন্টটা চলে আসছে কত সি, আবার এখান থেকে যে কার্ভটা হয়েছে উপরের দিকে উঠেছে এখানের এই টপ মোস্ট পয়েন্টটা হচ্ছে কি ডি। তো এই মোশনটার সময়তে সেই ঘটনাটা কি ঘটিয়েছে না, সেটা হচ্ছে কি প্রত্যেকটা জায়গাতে আমাদের কিন্তু বের করতে হবে তার নরমাল রিঅ্যাকশনের ভ্যালুস কত আসছে, বা আমাদের এখান থেকে প্রত্যেকটা জায়গাটাকে সিচুয়েশনটাকে অ্যানালিসিস করতে হবে। তো সিচুয়েশনটাকে অ্যানালিসিস করতে গেলে দেখ এই পুরো পাথটাকে কিন্তু মানে তিনটে পার্টে আমরা ভাবতে পারবো। এখান থেকে উপরের দিকে পাথটা যাওয়ার সময় কিরকম গিয়েছিল, পাথটা এরকম বাঁক নিয়ে গিয়েছিল। বি থেকে সি তে যাওয়ার সময় পায়ের পাথটা বাঁক ছিল কি এরকম বাঁক ছিল। সি থেকে ডি তে যাওয়ার সময় পাথের বাঁকটা কি ছিল, দেখ এইরকম বাঁক ছিল। দেখ প্রত্যেকটা বাঁকই কিন্তু আলাদা ধরনের বাঁক। তো এই প্রত্যেকটা পাথের ক্ষেত্রে তাহলে আমাদের সিচুয়েশনটাকে কিন্তু আলাদাভাবে অ্যানালিসিস, তো সেটাকে আলাদাভাবে অ্যানালিসিস করার জন্য আমরা কি কি করছি না, এই পুরো পাথটাকে আমরা তিনটে পাথে ভাগ। প্রথম যে পাথটাকে নিয়ে আমরা এখান থেকে ডিসকাশন করব সেটা হচ্ছে কোন পাথটা না পাথ এবি। পাথ এ থেকে বি সেটার জন্য আমাদের সিচুয়েশনটা কি আছে দেখতো, সেটার জন্য আমাদের সিচুয়েশনটা আছে এই রকম ধরনের সিচুয়েশন। ওকে, তাহলে এটাকে নিয়ে নে এ, এটাকে নিয়ে নে বি।
ধরে নেওয়া হচ্ছে কি সাইকেলটা করছিল কি বা সাইক্লিস্টটা করছিল কি এই এর উপর দিয়ে এরকম ভাবে যাচ্ছে যেতে যেতে আবার সে কোনো সময়তে সে এইখানটাতে এসছে আবার সে কি করছে কোনো সময়তে এই এর উপর দিয়ে চলে যাচ্ছে। ওকে, তো প্রথমেতে তার মোশনটাকে আমি ডেসক্রাইব করব কোথায় না তার মোশনটাকে আমি ডেসক্রাইব করব এ থেকে বি এর মধ্যে। তো দেখ এ থেকে বি এর মধ্যে আমি যদি তাকে ডিসকাশন করি মনে কর সে কোনো সময়তে পার্টিকেলটা আছে বা সাইকেলটা আছে কোথায় এই পয়েন্টে। যদি সে এই পয়েন্টটাতে থাকে তাহলে তোদের কমন বুদ্ধি কি কথা দাঁড়াচ্ছে দেখ তো? যে পার্টিকেলটা কি করবে না পার্টিকেলটা স্লিপ কেটে নিচের দিকে চলে আসার চেষ্টা করবে। তাই ফ্রিকশনাল ফোর্স তাকে বাঁচানোর চেষ্টা করবে। ফ্রিকশনাল ফোর্স তাই আমাদের এখানটা থেকে কোন দিক বরাবর কাজ করবে? না ফ্রিকশনাল ফোর্স কাজ করবে উপরের দিকে। নিশ্চয়ই বুঝতে পারছিস? পার্টিকেলটাকে যদি এই জায়গাতে রেখে দেয় বা সাইক্লিস্ট যদি এই জায়গাতে পড়ে থাকে তখন সে কি করবে? না স্লিপ কেটে নিচের দিকে চলে আসার চেষ্টা করবে। তাই ফ্রিকশনাল ফোর্স কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। এবার দেখ এই পয়েন্ট থেকে তোরা নিশ্চয়ই কয়েকটা কথাকে তোরা বলতে পারবি। কি, কি কথা বলতে পারবি দেখ তো? দেখ নরমাল রিঅ্যাকশন সবসময় কোন দিকেতে কাজ করে? নরমাল রিঅ্যাকশন সবসময়তে কাজ করে সারফেস থেকে পারপেন্ডিকুলার। সারফেস থেকে মানে দেখ এই কার্ভ পাথ থেকে উপরের দিক বরাবর কে কাজ করে বা বাইরের দিক বরাবর কে কাজ করছে? সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তার ভ্যালুস কত চলে গেল? mv²/r। আর কে কাজ করছে দেখ তো? এখান থেকে সবসময় জানবি নিচের দিক বরাবর কাজ করছে কে? mg। তাহলে দেখ mg কে আমি এবারেতে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের দুটো কম্পোনেন্টে কেন ভাগ করছি? না আমাদের ভেক্টরকে ম্যাচ করানোর জন্য। একটা কম্পোনেন্ট আসবে কি along the incline আর একটা আসবে কত? এদিক বরাবর। ধরে নে না এখান থেকে সিম্পলিফিকেশন এর জন্য আ এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা আসছে থিটা আর এদিকের অ্যাঙ্গেলটা আসছে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে mg এর এদিক বরাবর কম্পোনেন্ট কত চলে যাবে? mg sin থিটা। আর দেখ না ভার্টিক্যাল বরাবর তার যে কম্পোনেন্টটা চলে যাবে তার ভ্যালুসটা কত চলে যাবে? mg cos θ। তাহলে এই অবস্থানেতে যদি আমাদের পুরো সিচুয়েশনটাকে এনালাইসিস করতে হয় বা পুরো সিচুয়েশনটাকে দেখতে হয় সেখানটা থেকে আমাদের কি, কি লিখতে পারবো? সেখান থেকে আমরা লিখতে পারবো দেখ তো যদি বডিটা আমাদের এখান থেকে ইকুইলিব্রিয়াম এ থেকে থাকে। ইকুইলিব্রিয়াম এ থেকে থাকলে যদি আমাদের দেখ x অ্যাক্সিস কোনটাকে নিই? এদিকটাকে, y অ্যাক্সিস কোন দিকটাকে নিই? এদিকটা। রাইট? তাহলে x অ্যাক্সিস বরাবর সিচুয়েশনটা লিখলে আমরা কত লিখবো? ফ্রিকশনের ভ্যালুস আসবে কত? mg sin θ। রাইট? আর দেখ না এখানটা নরমাল এর ভ্যালুসটাকে দেখতে গেলে কি করব? মানে সামেশন অফ এটা কোথা থেকে পাচ্ছি? সিম্পল কথা তোরা বুঝতে পারছিস সামেশন অফ fx ইকুয়াল টু 0 করে। আর দেখ না যদি আমরা সামেশন অফ fy ইকুয়াল টু 0 করি, সামেশন অফ fy ইকুয়াল টু 0 করলে কত পেয়ে যাচ্ছি দেখ না। পাচ্ছি n প্লাস mv স্কয়ার বাই r নিচের দিকে কত থাকছে? mg cos θ। তাহলে সেখান থেকে নরমাল এর ভ্যালুস কত পেয়ে যাচ্ছি দেখ না। mg cos θ মাইনাস mv স্কয়ার বাই r। ওকে? তাহলে এরকম ভাবে এই পয়েন্টে আমরা দুটো জিনিস বের করতে পারি। আমরা টার্গেটও সেরকমই করেছিলাম। কি করেছিলাম? একবার বের করব ফ্রিকশন কত কাজ করছে, একবার বের করব কিরকম ভাবে নরমাল কতটা কাজ করছে। এবারে দেখ একটা কথা আছে কি না যত সে উপরের দিকে উঠতে থাকবে, যত উপরের দিকে উঠতে থাকবে থিটার মান কিন্তু আমাদের কমতে থাকবে। ওকে? তাহলে দেখ আমাদের কি বলা আসছে এই কার্ভ বরাবর সে যত উপরের দিকে উঠতে থাকবে, যত উপরের দিকে উঠতে থাকবে থিটার মান কিন্তু তত আমাদের কমতে থাকবে। তার কারণ হিসাবে তো আমরা কি রকম কথা বলতে পারছি দেখ। দেখ আমরা বলেছিলাম কি এই যে এটা তো সার্কুলার ট্র্যাকের একটা পাথ তাহলে দেখ না সার্কুলার ট্র্যাকের সেন্টারটা মনে কর আছে কোনখানটাতে এই জায়গাটাতে। তাহলে দেখ আমরা বললাম কি একটু আগে ডিসকাশন করলাম কি এই পয়েন্টটাকে নিয়েছিলাম কত থিটা। তাহলে দেখ যদি সে কখনো এরকম উঠতে উঠতে উপরের এই পয়েন্টটাতে চলে আসে নিশ্চয়ই বুঝতে পারবি সেই পয়েন্টটার সাথে এইটার অ্যাঙ্গেলটা কত চলে আসবে? থিটার ভ্যালুটা চলে আসবে কত? 0। তার কারণ কি আমরা রেডিয়াস ভেক্টরের সাথে ভার্টিক্যালের অ্যাঙ্গেল করছিলাম। তার মানে আমাদের এখান থেকে বুঝবো কি mg কোন দিক বরাবর কাজ করবে? নিচের দিক বরাবর। রেডিয়াস ভেক্টর সেই দিকে আছে। তাই আমরা বুঝতে পারবো কি যখন a থেকে b এর দিকে যাত্রা করছে তখন যত উপরের দিকে পার্টিকেলটা উঠতে থাকবে তত আমাদের এখান থেকে কি আসবে? থিটার মানটা কমতে থাকবে। তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি কি as body moves upwards moves upward তাহলে যত সে নিচের থেকে উপরের দিকে উঠতে থাকবে তখন তোরা বুঝতে পারছি কি থিটা will decrease।
তাহলে দেখ যদি থিটা ডিক্রিজ করে যায় তখন তোর ভ্যালুটা কত আসছে, cos থিটা ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে, cos থিটা উইল ইনক্রিজ। তাহলে দেখ যদি cos থিটার ভ্যালুটা বেড়ে যায় তখন তোরা এখান থেকে কি দেখতে পারবি, দেখো ফ্রিকশন নরমাল রিঅ্যাকশনের ভ্যালু কত ছিল, mg cos থিটা মাইনাস mv স্কয়ার বাই r। তার মানে তো তোর কত আসছে, তোরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারবি যে ওই নরমালের ভ্যালুটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কেননা cos থিটার ভ্যালুটা তো বেড়ে যাচ্ছে। তাহলে যত সে উপরের দিকে উঠতে থাকবে তত তোরা এখান থেকে বলতে পারবি কত, দেখতো নরমাল তার ভ্যালু কত ছিল, mg cos থিটা মাইনাস mv স্কয়ার বাই r। তাহলে আমরা বুঝবো কি, যেহেতু cos থিটা বেড়ে যাচ্ছে যত উপরের দিকে উঠে যাবে তত বুঝবো কি n উইল ইনক্রিজ। ওকে। আর ফ্রিকশনের সময়টাতে দেখ না, ফ্রিকশনের সময়টাতে দেখেছি কত, ফ্রিকশন ইকুয়াল টু কত করলাম, mg sin থিটা। যদি ভুলে গিয়ে থাকিস একবার দেখে নে, ফ্রিকশনের ভ্যালুর সময় কত লিখলাম, mg sin থিটা। তাহলে দেখ যেহেতু থিটার মান কমে যাচ্ছে sin থিটার মান কি আসবে, sin থিটার মান কমতে থাকবে, মানে কি mg sin থিটার মান কমে যাবে। অর্থাৎ আমাদের এখান থেকে বলবো কি f তার ভ্যালুটা কি আসবে, উইল ডিক্রিজ। তাহলে পার্টিকেলটা যত উপরের দিকে উঠতে থাকবে আমরা শিখে নেব কি ফ্রিকশনের ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমবে। তাহলে এটা চলে গেল কিসের কথা, না এটা চলে গেল তোর ওই পার্টিকেলটা যখন a থেকে b এর দিকে যাবে। এবারে পরের কথাতে দেখবো কি, দেখতো পার্টিকেলটা কোথা থেকে নামছে, বি থেকে সি, বি থেকে সি নামার সময় কার্ভটা কি রকম আছে, এই রকম ভাবে বেঁকেছে। তাহলে দেখ বি থেকে সি এতে জার্নি করার সময় পাঁচটাকে নিয়ে যদি আমি আলোচনা করি সেটার ডিসকাশনটাকে আমরা কি রকম ভাবে রাখছি। তাহলে দেখ এবারে তো আমি জার্নি করার কথাটা কার ক্ষেত্রে বলছি, না বি থেকে সি তে, রাইট। তাহলে বি থেকে সি তে জার্নি করার সময় দেখে নিলাম কি পার্টিকেলটার পাথটা যাচ্ছে কিরকম, এরকম হলো। আচ্ছা, এই যদি ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই বুঝতে পারছিস সেন্টারের ঘটনা ছিল কোথায়, এই এই ভার্টিক্যাল থেকে পয়েন্ট দিয়ে দিলাম। আহ আমি এখানটা থেকে তোদের কি কথা বলে দিচ্ছি দেখ, আমি যে কথাটা বলে দিচ্ছি দেখ, আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা ছিল কতখানি থিটা, তাহলে যত নিচের দিকে আসছে তত কি আসছে, থিটার ভ্যালুটা বাড়তে থাকছে। আচ্ছা আরো একটা কথা দেখে নে, এই জায়গা বরাবর আমাদের কি ছিল, না এই জায়গা বরাবর পার্টিকেল আছে, তাহলে এদিক বরাবর কত এলো, mg। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যদি এই দিক বরাবর আমরা mg কে নিয়ে নিই, এই দিকেতে mg এর কম্পোনেন্ট কত চলে যাবে, mg cos থিটা। এই দিক বরাবর আমাদের কম্পোনেন্ট কত চলে যাবে, mg sin থিটা। বডিটা ধর নিচের দিকে নামার চেষ্টা করছে, তাহলে আমাদের ফ্রিকশন তাকে অপোজ করার চেষ্টা করবে, ফ্রিকশন থাকবে কোথায়, এদিকেতে। সারফেস থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে থেকে থাকে, নরমাল বাইরের দিকে থেকে থাকে mv স্কয়ার বাই r। তাহলে কার্ভ বাইরের দিকে, mv স্কয়ার বাই r ও কোথায় থাকবে, না সেও চেষ্টা করবে কোথায়, না বাইরের দিকে থাকতে। তাহলে এই সময়ের ক্ষেত্রে তোরা কিন্তু লিখে দিতে পারবি কি, দেখতো f ইকুয়াল টু লিখতে পারবি কত, mg sin থিটা। আর দেখ বাকি কথাটাও তোরা লিখতে পারবি n প্লাস mv স্কয়ার বাই r, সেটা ইকুয়াল টু কত লিখবি, mg cos থিটা। তাহলে দেখ না এখান থেকে n এর ভ্যালুটা কত লিখতে পারবি, mg cos থিটা মাইনাস mv স্কয়ার বাই r। এবারে দেখ এখানেতে পার্টিকেলটা যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবে থিটার ভ্যালু বাড়তে থাকবে। তাহলে দেখ থিটার ভ্যালু যদি বাড়তে থাকে তোরা নিশ্চয়ই বুঝতে পারবি কি সাইন থিটার ভ্যালুটাও ইনক্রিজ করছে, তাই তোরা বলবি কি ফ্রিকশন ইনক্রিজ করছে। এবার দেখ যদি থিটার ভ্যালু বাড়ে, তোরা সবাই শিখেছিস কি cos থিটার ভ্যালু কি হয়, cos থিটার ভ্যালু ডিক্রিজ করে। তাহলে cos থিটার ভ্যালু ডিক্রিজ করলে তোরা এখান থেকে শিখে নিবি কত, n এর ভ্যালুটা ডিক্রিজ করবে। তাহলে পার্টিকেলটা যদি বি থেকে সি এর দিকে আসতে থাকে আমরা বুঝবো কি আস্তে আস্তে ফ্রিকশনের মান বাড়বে এবং আস্তে আস্তে নরমালের মানটাও কি হবে, না কমে যাবে। তাহলে এটা চলে গেল কার ক্ষেত্রে অ্যানালিসিস, এটা চলে গেল বি থেকে সি এর ক্ষেত্রে analysis। এবারেতে আমরা যদি উল্টো দিকের পার্টটা দেখি, অর্থাৎ সি থেকে ডি এর পার্টটা দেখি, সি থেকে ডি এর পার্টটাতে কি আছে, দেখ কার্ভটা এইরকম ভাবে বাঁক নিয়ে গেছে। তো সি থেকে ডি এর সময়তে যদি আমি কার্ভের বাঁকটাকে নিয়ে আলোচনা করি সেটাকে আমি এখানটাতে লিখে দিচ্ছি কত, দেখতো সি থেকে ডি। তো সি থেকে ডি এর সময়তে কার্ভের পাথ কি রকম আছে, এই এরকম ধরনের কার্ভের পাথ আছে, হলো। তো কার্ভের পাথ আমি দিয়ে দিলাম কোথায়, এই। এবারেতে আমাদের এখান থেকে ডিসকাশন কি রকম ভাবে করছি দেখ, নে পয়েন্টটাকে এরকম নিয়ে নে, এই এই পাথ নিয়ে নে, এই এরকম ঘটনা নিয়ে নে, এটাকে নিয়ে নে কত আছে
থিটা। তাহলে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে এই নিচের দিক বরাবর কে কাজ করছে, mg। তাহলে দেখ এটা যদি থিটা হয় নিশ্চয়ই বুঝতে পারছিস এই দিক বরাবর কত থাকবে, এটাও থাকবে থিটা। তাহলে এই দিক বরাবর mg এর কোন কম্পোনেন্ট চলে যাবে, mg cos থিটা। এবারেতে দেখ তোর কথা কি কি আসছে, বডিটা যখন নিচে থেকে উপরের দিকে আসছে তখন কি করবে, সে স্লিপ কেটে নিচে চলে দিকে আসার চেষ্টা করবে। তাহলে স্লিপ কেটে যদি সে নিচের দিকে চলে আসার চেষ্টা করে, তোরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছিস ফ্রিকশনাল ফোর্স কোন দিকেতে কাজ করবে ভাই, ফ্রিকশনাল ফোর্স কাজ করতে চাইবে কোথায়, এই উপরের দিকে কাজ করবে। mg sin থিটা কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই বুঝতে পারছিস mg sin থিটা কাজ করছে কোথায়, এই দিক বরাবর কাজ করছে। নরমাল রিঅ্যাকশন সারফেস থেকে পারপেন্ডিকুলার, তাহলে এদিকে আছে কত নরমাল রিঅ্যাকশন। mv²/r সে কি করে, সার্কেল থেকে আমাদের বাইরের দিকে কাজ করার চেষ্টা করছে, তার ভ্যালুস আমাদের লিখে দিলাম কত এখানটা থেকে, mv²/r হলো। তাহলে এই ঘটনার ক্ষেত্রে যদি আমরা এখান থেকে এবারেতে কথাটাকে লিখতে পারি, কি লিখবো দেখ তো, f এর ভ্যালু লিখে দেব mg sin থিটা, আর দেখ না n এর ভ্যালু লিখে দেব কত, mg cos থিটা প্লাস mv²/r। এখানে তো দেখ পার্টিকেল যত উপরের দিকে যেতে থাকবে কি আসবে, থিটার মান বৃদ্ধি পাবে। তার মানে থিটার মান বৃদ্ধি পেলে আমরা কার মান বৃদ্ধি পাবে বলে দেব, সাইন থিটার মান ইনক্রিজ করবে। সাইন থিটার মান ইনক্রিজ করলে আমরা বলবো কি, ফ্রিকশনের মান ইনক্রিজ করবে। আর দেখ থিটার মান বাড়তে থাকলে আমরা কি শিখেছি, cos থিটা ডিক্রিজ করে, তাহলে cos থিটা ডিক্রিজ করলে আমরা কি শিখে নেব, নরমালের মানটাও কিন্তু ডিক্রিজ করবে। তাহলে কোন ঘটনার সময়তে নরমাল বাড়বে, কোন ঘটনার সময়তে ফ্রিকশন বাড়বে, সেটার কিন্তু ডিটেইলস ক্যালকুলেশন তোদের এখানটাতে দিয়ে দেওয়া রইলো। তোরা কিন্তু সেই জিনিসটাকে সবাই খুব সুন্দরভাবে পড়ে নিবি, এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষাতে অনেক জায়গাতেই কোয়েশ্চেন এসছে। হলো, এবারেতে আমরা করব কি না, সার্কুলার টার্নিং অফ রুটস। ওকে, এবারে আমরা করব কি সার্কুলার টার্নিং অফ রুটস। মানে দেখ রোডটা যদি আমাদের সোজা থাকতো ঠিক আছে, কিন্তু রাস্তায় যেতে যেতে মনে কর সেটা একটা টার্ন নিয়ে বেঁকে যাচ্ছে, মানে সার্কেল হয়ে ঘুরে যাচ্ছে, অনেক সময়তেই তোরা দেখেছিস। তো সেটার ঘটনাকে যদি আমি বলতে চাই, তার হেডিংসটাতে আমি কি দিয়ে দেব, সার্কুলার টার্নিং অফ রুটস, বা যেটাকে আমাদের বাংলায় পড়তে গেলে যেটা হেডিং থাকে কি, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, সার্কুলার টার্নিং অফ রুটস। যেটা আমাদের থাকছে কি, চক্রগতির ব্যাসার্ধ। Okay? আমাদের দেখলাম কি, যদি আমাদের এরকম বডি স্ট্রেট লাইন বরাবর যেতে থাকে তখন কিন্তু এই কনসেপ্টের আমাদের কোথাও দরকার পড়তো, কিন্তু মনে করে নে কোথাও একটা বাঁকের মুখেতে একটা গাড়ি একদিক থেকে একদিকে যাচ্ছে, এই তাহলে বাঁকের মুখে যদি গাড়ি একদিক থেকে একদিকে যেতে থাকে, তোরা নিশ্চয়ই এবারে এতক্ষণেতে কথা বলতে বলতে এখান থেকে আমার সাথে তোরা সড়গড় হয়ে গেছিস। বাঁকের মুখে থাকলে কি করবে, গাড়িটার উপরেতে বাইরের দিকে থেকে কাজ করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতে থাকবে, মানে এদিক বরাবর কি কাজ করছে, এম ওমেগা স্কয়ার আর। তাকে ব্যালেন্স করতে হবে, মানে বডিটা বাইরের দিকে ছিটকে চলে দিতে চাইছে, তাহলে সেটাকে চলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অপোজিট দিকে তখন কি কাজ করবে, ফ্রিকশন থাকবে। তাহলে দেখ বডিটা কতক্ষণ ছিটকে চলে যাবে না, মানে বডিটা ততক্ষণই ছিটকে যাবে না, মানে বস্তু ছিটকে বাইরে যাবে না, কখন না, নিশ্চয়ই বুঝতে পারছিস, যদি তোর ফ্রিকশনের মান m ওমেগা স্কয়ার r এর থেকে বেশি হয়, তাহলে যদি আমাদের কি শিখছি, ফ্রিকশনের মান হয় কত, m ওমেগা স্কয়ার r এর থেকে বেশি বা ইকুয়াল টু হয়। ইকুয়াল টু কখন না, লিমিটিং ফ্রিকশনের সময়। তাহলে ম্যাক্সিমাম কেসটাকে নিয়ে যদি আমি ডিল করতে চাই, অর্থাৎ লিমিটিং কেসটাকে নিয়ে যদি আমি ডিল করতে চাই, সেই সময়তে আমাদের কি রকম ভাবে কথা শিখছি দেখতো, না f ইকুয়াল টু লিখবো কত, m ওমেগা স্কয়ার r। ফ্রিকশন তার মান কত শিখেছি, মিউ mg, তার ভ্যালুস কত দেখছি, m ওমেগা স্কয়ার r। দেখ না mm এখান থেকে কেটে গেল, তাহলে এখান থেকে মিউ এর ভ্যালু কত রাখতে হবে, না মিউ এর ভ্যালু রাখতে হবে, দেখ না মিউ এর ভ্যালুটা আসতে হবে ওমেগা স্কয়ার r বাই g। ওকে, তাহলে কোন মিউ এর ভ্যালুর জন্য কোন অ্যাঙ্গুলার ভেলোসিটি দিতে হবে, সেটাকে কিন্তু আমাদের এরকম ভাবে শিখে রাখতে। এবার দেখ এটাকে যদি ফার্দার আরো দুটো লাইন লিখে নিই আমরা,
আমরা শিখেছি কত v ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাবো v বাই আর। তাহলে এখান থেকে মিউ এর ভ্যালুটাকে কত লিখতে পারবো, দেখ তো ওমেগাটাকে বসিয়ে দিলে v স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর বাই জি, একটা আর কেটে গেল, তাহলে এখান থেকে মিউ এর ভ্যালু কত দেখে নিলাম v স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে আমরা শিখে নিচ্ছি কি মিউ এর ভ্যালু আর ভি এর ভ্যালুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হয়ে গেল কত এটা। অর্থাৎ সার্কুলার পাথ বরাবর যেতে যেতে গেলে ঘুরতে গেলে যদি শুধুমাত্র ফ্রিকশনের জন্যই আমরা ঘুরতে থাকি, তখন ভি এর ম্যাক্সিমাম মান কত হতে হবে সেটাকে কিন্তু আমরা এই মিউ এর ফর্মুলাটা দিয়ে পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের ভ্যালুটা পেয়ে যাব, এই ম্যাক্সিমাম মানটার ভ্যালুটা কত আসবে সেটা দেখতো, এই মিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে সেখান থেকে কত পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি, বা ভি তার ভ্যালুটা পেয়ে যাব কত রুট ওভার অফ মিউ আর জি। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা কি করব না, সার্কুলার পাথে যখন কোনো বডি একদিক থেকে আরেক দিকে ঘুরতে থাকবে, তখন তার রাস্তাতে ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে সেটাকে কিন্তু আমাদের এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। যদি গতিটা এর থেকে কম হয় নো প্রবলেম, কিন্তু যদি গতি এর থেকে বেশি হয়ে যায় তখন সে কি করবে, সে রাস্তা দিয়ে কিন্তু ছিটকে একদিক থেকে আরেক দিকে বেরিয়ে চলে যাবে। তাহলে এই হলো কি আমাদের ঘটনা। এবারেতে দেখ সবসময় রাস্তার ফ্রিকশনের উপর নির্ভর না করে আরো একটা কাজ করা হয়, সেটা হচ্ছে কি রাস্তাটাকে আমাদের বাঁকিয়ে দেওয়া হয়। দেখবি তোরা বাঁকের মুখে রাস্তাটা এরকম ফ্ল্যাট থাকে না, তার বদলেতে কি থাকে আমাদের বাঁকটা একটু এরকম উঁচুর দিকে করে দেওয়া থাকে। সেই জিনিসটা মানে কতখানি উঁচু করে দেওয়া হবে সেটার পার্টটাকেও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। কিরকম ভাবে দেখ, দেখ মনে করেন এই সময়টাতে কি আসছে, রাস্তাতে ফ্রিকশন নেই, রাস্তাটাকে আমি কি করলাম এরকম বাঁক করে উঁচু করে দিলাম। এই কোন একটা গাড়ি যে আছে সেই দিক বরাবর ঘুরতে চাইছে। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছি না আমাদের এখান থেকে নিচের দিক বরাবর কে কাজ করছে, এমজি। রাস্তাটাতে আমি এখান থেকে বাঁক করে দিয়েছি কতখানি, না আমাদের রাস্তাটাকে বাঁক করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি হচ্ছে থিটা অ্যাঙ্গেলেতে উঠিয়ে দিয়েছি। তো যদি আমি সেটাকে থিটা অ্যাঙ্গেলেতে উঠিয়ে দিই, তাহলে আমাদের এবারেতে এখানটা থেকে কাজগুলো কিরকম কিরকম পাচ্ছে সেটাকে দেখ। দেখ আমরা কমন কথা শিখেছি কি নরমাল কোন দিকেতে থাকে, সবাই শিখে নিয়েছি নরমাল থাকে কোন দিকেতে, অপর দিক বরাবর থাকে। আর শিখেছি কি না সে বডিটা চেষ্টা করছে কি না সে বডিটা চেষ্টা করছে হচ্ছে কি বাইরের দিকে ছিটকে চলে যেতে। তাহলে বাইরের দিকে যদি সে ছিটকে চলে যেতে থাকে তখন তার উপরেতে কি আসবে mv স্কয়ার বাই আর আসবে। আচ্ছা, এবারেতে দেখ সবাই আমরা শিখেছি কি আহ আহ, একটু অন্যভাবে আমরা দেখব। দেখ এদিক বরাবর নরমাল আছে, নরমালটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কারোর সাথে নেই। আমাদের যদি ওয়াই অ্যাক্সিস এর কথা বলি এই দিকটাকে বলবো কোনটা আসছে ওয়াই অ্যাক্সিস, রাইট হলো। আর এক্স অ্যাক্সিস বললে কোনটাকে বলবো, এক্স অ্যাক্সিস বললে বলবো হচ্ছে এটা, রাইট। এবারে দেখ যদি এটা থিটা হয় নিশ্চয়ই বুঝতে পারছিস এই কোণটাও কত আসবে থিটা, তাহলে এই কোণটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত আসবে নিশ্চয়ই ওই কোণটাও আসবে হচ্ছে আমাদের থিটা। তাহলে দেখ এটা যদি থিটা হয় নরমালের এই দিক বরাবর কম্পোনেন্ট কত চলে যাবে নিশ্চয়ই বুঝতে পারছিস n cos থিটা। আর দেখ না নরমালের এই দিক বরাবর কম্পোনেন্ট কত চলে আসবে n sin থিটা। আর দেখ না বাইরের দিকে তো বডিটা ছিটকে চলে যেতে চাইছিল, তাহলে এই দিক বরাবর তার কম্পোনেন্ট কত আসবে m ওমেগা স্কয়ার r। তাহলে দেখ না ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলোকে যদি আমি একসাথে দেখি কত দেখতে পাচ্ছি n cos থিটা ইকুয়াল টু mc। হরাইজন্টাল কম্পোনেন্ট গুলোকে যদি আমি একসাথে দেখি তার ভ্যালু কত দেখতে পাচ্ছি দেখ তো n sin থিটা ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r, বা সেটাকেও আমি লিখতে পারি কত m v স্কয়ার বাই r। কেন ওমেগা ইকুয়াল টু v বাই r ভ্যালুটা পুট করলে আমরা এটাকে পেয়ে যাই। তাহলে নিয়ে নে এটা ইকুয়েশন 1, এটা নিয়ে নে ইকুয়েশন 2। তাহলে দেখ না যদি আমি এখান থেকে 2 ডিভাইডেড বাই 1 করি কত পাচ্ছি দেখ না, লেফট সাইডটাতে নিশ্চয়ই বুঝতে পারছিস n sin থিটা বাই n cos থিটা, তাহলে এখান থেকে n n কেটে যাবে। রাইট সাইডটাতে কত পাচ্ছিস দেখ না, রাইট সাইডটাতে পাচ্ছিস mv স্কয়ার বাই r, নিচে আসছে কত mg, mm কেটে গেল, গেলে সেটা পাচ্ছিস কত v স্কয়ার বাই rc। তাহলে দেখ না লেফট সাইড থেকে পেলাম হচ্ছে কত tan থিটা, রাইট সাইড থেকে পেলাম কত v স্কয়ার বাই rc। ওকে, তাহলে যদি আমাদের কখনো এরকম কার্ভ পাথ থেকে থাকে যে মানে রাস্তাটাকে ব্যাংক করে দেয়া আছে থিটা অ্যাঙ্গেলেতে,
তখন আমাদের ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু কত আসবে? সেই ভি এর ভ্যালুটাকে আমরা লিখতে পারবো কত? ভি স্কয়ার ইকুয়াল টু আর জি ইনটু ট্যান থিটা। তাহলে সেখানেতে ভি এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের কত চলে আসবে? না রুট ওভার অফ আর জি ট্যান থিটা। ওকে? তাহলে রাস্তায় যদি কখনো ব্যাংকিং থেকে থাকে সেই সময়তে আমাদের ম্যাক্সিমাম স্পিডের ভ্যালুস কত চলে আসবে? রুট ওভার অফ আর জি ট্যান থিটা। ওকে? এই পার্টটাকেও তাহলে তোদের দেখে নিতে হচ্ছে। তো এই পার্টগুলোকেই যদি তোরা করে ফেলিস তাহলেই দেখবি যে মোটামুটি ভাবে তোদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোদের এই চ্যাপ্টারটাকে নিয়ে সেরকম কোনো কিছু জিনিস দেখতে হবে না। আমি এই চ্যাপ্টারের কয়েকটা নিউমেরিক্যালস তোদের নেক্সট ক্লাসেতে করিয়ে দেব। তাহলে তোদের এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে? এরপরে তো আমাদের কোন চ্যাপ্টার বাকি থাকবে? ওয়ার্ক এনার্জি পাওয়ার আর রোটেশনাল মোশন। ওকে? সেই দুটোকে আমরা অবশ্যই সামনের মাসের মধ্যে শেষ করে দেব যাতে করে তোরা এক্সামের আগে সমস্ত জিনিস কমপ্লিট করে যেতে পারিস। ওকে? চলো বাই বাই তাহলে আজকের জন্য।